হ্যাঁ। ওং জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিং দন্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম দিব্য শঙ্কতুষারাবং ক্ষীরোদানব সম্ভবম নমামি শশিনং ভক্ত শম্ভো মুকুটভূষণম ধরণী গর্ভসম্ভূতম বিদ্যুৎপুঞ্জ সমপ্রভম কুমারং শক্তিহস্तं চ লোহিতাঙ্গং নমাম্যহং প্রিয়ং কলিকা শ্যামং রূপেণ প্রতিমা বুধং সৌম্যং সর্বজ্ঞপেতং নমামি শশিনং সুতং দেবতানামীশীনং চ গুরুং কনকসন্নিভং বন্দে ভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিং হে মুকুন্দ মৃণালাভং দত্তানং পরমং গুরুং সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং প্রণম্যহং নীলাঞ্জন চয়াপক্ষং রবিশুনং মহাগ্রহং ছায়ায়া গর্ভসম্ভূতং বন্দে ভক্তাশনিশ্চরং অর্ধকায়ং মহাঘোরং চন্দাদিত্য বিমর্দকং সিংহিকায়া সুতং রুদ্ধং তং রাহুং প্রণম্যহং ফলালধূমশঙ্কাশং তারগ্রহ বিমর্দকং রুদ্ধং রুদ্ধাত্মকং কুরুং তং কেতুং প্রণম্যহং ইতি ব্যাস বিরচিত নবগ্রহ সপ্তম সমাপ্তম। নমস্কার। তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন উচ্চতর জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 4। তো ক্লাস শুরু হচ্ছে 22শে আগস্ট 2025 সন্ধ্যা 6টা। তো আমাদের আজ বিষয় হচ্ছে কালপুরুষের অঙ্গ বিভাগ। তার আগে আমি একটু বলবো যে আমাদের কিছু বিষয়, যেহেতু সিলেবাস দু একদিনের মধ্যে আপনাদের কাছে পৌঁছে যাবে, তো আপনাদের কিছু জিনিসপত্র গোছাতে হবে, মানে উম, কয়েকটি বই সংগ্রহ করতে হবে। বিশেষ করে যাদের অ্যাফিমেরিস নেই, প্রথম হচ্ছে অ্যাফিমেরিস সংগ্রহ করতে হবে। এটা একটু শর্ট নোট করে নেন। তাছাড়া আহ, ধরেন মান্ডেন অ্যাস্ট্রোলজির সূত্র আমি দেবো, যদি কারো কাছে মান্ডেন অ্যাস্ট্রোলজির কোনো গ্রন্থ থেকে থাকে তাহলে সেটি সংরক্ষণে রাখবেন। 3 নাম্বার হচ্ছে বাস্তুশাস্ত্রের একটি গ্রন্থ, যদি যে কোনো গ্রন্থ থাকে সেটিও আপনার একটু সংরক্ষণে রাখবেন। 4 নাম্বারে হচ্ছে শুভ দিনের নির্ঘণ্ট। এটি অবশ্যই পঞ্জিকায় রয়েছে, এটা পরিপূর্ণরূপে একটু পড়ে নিতে হবে। তারপর আয়ু বিচারের জন্য আপনাদের যদি কোনো গ্রন্থ থেকে থাকে সেটিও কাছে রাখবেন। তাছাড়া জটক বিচার পঞ্জিকায় যে কয়েকটা পদ্ধতি রয়েছে সেগুলো লিখে নিতে হবে। আমরা কিন্তু জানি আগে যে নবাংশ বিচার আমরা শিখেছি, তাছাড়া ওই যে আদ্য মধ্য পৃষ্ঠ নাড়ি এটি আমরা শিখেছি, সামনাড়ি চক্র শিখেছি, তারপরে নবতারা চক্র শিখেছি। এগুলো কিন্তু পুনরায় একটু রিভিশন দিয়ে নিতে হবে, কারণ ওই সকল কিছুই কিন্তু এই একই সঙ্গে লাগবে। অর্থাৎ সেগুলোকে, এমনকি পতাকি দৃষ্টি আমরা এটা শিখেছি, সেটিও কিন্তু একই সঙ্গে লাগবে। এটি একটু রিভিশন দিয়ে নিতে হবে। সেই সঙ্গে আমরা যোগ নির্ণয়ের জন্য যাব। তো সেটি যোগ নির্ণয়ে আমাদের কোনো গ্রন্থের, যে গ্রন্থ আপনাদের কাছে আছে এটাই যথেষ্ট, তবে সেটিও একটু লক্ষ্য রেখে আসতে হবে। তাছাড়া যে আমরা করণ পঞ্জিকাতে রয়েছে, এই করণগুলো একটু নজর দিয়ে রাখতে হবে। তিথির ব্যাপারে একটু নজর রাখতে হবে। তারপরে হচ্ছে নক্ষত্র সম্পর্কে আপনাদের নজর রয়েছে। মেডিকেল অ্যাস্ট্রোলজি যদি কোনো গ্রন্থ থাকে সেটা একটু দেখতে হবে। হাতের রেখার যে কোনো একটা দুইটা গ্রন্থ থাকলেই যথেষ্ট। তাছাড়া আমার গ্রন্থটি আছে, যদি না থেকে থাকে, কেউ না পেয়ে থাকেন, তাহলে আমাকে মেসেজ দিলে আমি পাঠিয়ে দেব। তাছাড়া ধরেন ওই যে D3 থেকে 16 পর্যন্ত যে চার্টগুলো, এগুলো বের করার জন্য সফটওয়্যার, যেহেতু আমরা বের করা হয়তো একটা দুইটা শিখাবো, যেটি নবাংশ, দশমাংশ, দ্বাদশাংশ এগুলো আমরা বের করা শিখিয়ে দেব। তাছাড়া এই চার্টগুলো বের করার জন্য প্রত্যেকের কাছে তো সফটওয়্যার রয়েছে, এই সফটওয়্যারটা একটু রাখতে হবে। এইবার হচ্ছে, তারপর আমরা আসবো বিশেষ করে প্রেক্ষাটা একটু লিখে নিন, প্রেক্ষাটা একটু পড়ে রাখতে হবে। তারপর গোচর হোরা আমরা জানি, চন্দ্র সূর্যের উদয় এটা আমাদের পঞ্জিকাতে আছে, এটা একটু পড়ে নিতে হবে। ত্রিপাব বর্ষ তো আমরা জানি, যদিও আগামীকাল বা পরশু সিলেবাস আপনাদের কাছে চলে যাবে, আমরা টাইপ করে দিব বিধায় এখনো টাইপ হয়নি। এইবার আমরা যদি সম্ভব হয় তাহলে এই ব্যাচে প্রহর নির্ণয়,
তারপরে সংখ্যাতত্ত্বের তাত্ত্বিক ব্যাখ্যা, তারপরে হচ্ছে নক্ষত্র, গ্রহ নক্ষত্রের চিকিৎসা জ্যোতিষ, এগুলো দেশীয় ও আন্তর্জাতিক মণ্ডলে পরীক্ষার প্রস্তুতি। সেই সঙ্গে আমরা এই পরীক্ষার 3টা প্রস্তুতি দিয়ে আমরা 52 ক্লাস সমাপ্ত করার সূচনা আমরা করেছি। তো তার মধ্যে কিছু নোট আজকে একটু দিয়ে দিতে চাই বা বলে দিতে চাই। সেটি হচ্ছে বিষয় আমাদের কালপুরুষের অঙ্গ বিভাগ। এটিও আমাদের একটু জেনে রাখার দরকার, যেটি আমাদের সূচনা লগ্নে প্রয়োজন। এর ক্লাস কখনোই হয়নি, তো এটি একটু আমরা লিখে নিই প্রয়োজনে। এখানে বোর্ডে তো আর মানুষ আঁকতে পারতেছি না, তো যার জন্য উম, একটু লিখে নিলে মনে হয় ভালো হয়। আমি দেখিয়ে দিই, সেই অনুযায়ী লিখে লিখে নিই। তো আমরা অবশ্যই কালপুরুষের অঙ্গ বিভাগ জানি যে বিশেষ করে এই কপালের উপরের অংশ হচ্ছে আমরা মেষ রাশি, এটা তো আমরা জানি। এবং এই চোখের ভ্রুর নিচের থেকে বিশেষ করে এই থুতনি পর্যন্ত, চোখের ভ্রুর থেকে থুতনি পর্যন্ত অংশ বৃষ রাশি। ভ্রুর নিচে থেকে এই থুতনি পর্যন্ত এইভাবে ধরলে হবে, এটা বৃষ রাশি। আপনাদের ভাষা মতো লিখে নিন। এবার থুতনি থেকে একেবারে বুকের খাসার উপর অংশ পর্যন্ত, থুতনি থেকে মানে গলা থেকে একেবারে বুকের খাসা পর্যন্ত হচ্ছে আমাদের মিথুন রাশি। বুকের খাসা থেকে নাভির উপর পর্যন্ত কর্কট রাশি। এবার নাভি থেকে হচ্ছে আপনার বিশেষ করে কোমর পর্যন্ত এটি হচ্ছে আমাদের সিংহ রাশি। এবার কোমর থেকে জনিদেশের উপর পর্যন্ত সেটা কন্যা রাশি। সেখান থেকে যৌনাঙ্গ পর্যন্ত আমাদের তুলা রাশি। 6 নম্বর কোমর থেকে কোমর থেকে আপনার যে ইয়ে পর্যন্ত মানে কি বললাম, ওটা কি কি বলে? গুহ্যদ্বার বলেন, গুহ্যদ্বার নাকি? না না, না, গুহ্যদ্বার না। গুহ্যদ্বার না, তার উপরে। কোমর থেকে জনিদেশের জনি উপর দেশের পর্যন্ত, উপরে। কোমর থেকে জনিদেশের উপর পর্যন্ত আচ্ছা, সেটি হচ্ছে সিংহ রাশি। এইবার জনিদেশের উপর থেকে স্যার, আপনি তো এটা বলেছেন, তুলা রাশির নাভি দিকে থেকে চলে গেল না? কোমর পর্যন্ত কমর সিংহ পর্যন্ত রাশিতে। গেছে সিংহ, কমর পর্যন্ত সিংহ। হ্যাঁ, আর কোমর পর্যন্ত দেশের উপর সিংহ, পর্যন্ত কোমর হচ্ছে থেকে আপনার জনি কন্যা দেশের উপর রাশি। পর্যন্ত স্যার কন্যা। হ্যাঁ, তারপরের অংশ কন্যা। হ্যাঁ, সেখান থেকে যৌনাঙ্গ পর্যন্ত হলো তুলা রাশি। হ্যাঁ, তুলা। ইয়েস। এইবার যৌনাঙ্গের নিচু থেকে বিশেষ করে ওই আহ, আ- ইসে উরু, থাই উরু পর্যন্ত, উরু পর্যন্ত বৃশ্চিক রাশি। এইবার এই হাঁটুর উপরের অংশকে আহ, যেটা বলে থলথলে অংশ, থাই, এটা হচ্ছে ধনু রাশি। সেখান থেকে হাঁটুর গিট পর্যন্ত হচ্ছে মকর রাশি। এবার হাঁটুর গিট থেকে গোড়ালি সম্ভব, গোড়ালি পর্যন্ত মানে গোড়ালি কবজি আর কি, পায়ের উপরে কবজি পর্যন্ত এটা হচ্ছে আমাদের কুম্ভ রাশি। পায়ের পাতা, পায়ের তলা সব মিলিয়ে মীন রাশি। এখানে কিছু কথা আছে লেখার পরে।
বিষয় হচ্ছে এটি আমরা সঙ্গে সঙ্গে নোট তো জানি। এটা সুভাষবাবু যদি একটা সুন্দর নোট করে দেন তাহলে বেশি ভালো হবে। যে বিশেষ করে মেষ রাশির অংশ যেটি আমাদের ভুরুর উপর থেকে একেবারে মাথা পর্যন্ত, তাহলে এই অংশে তিনটি নক্ষত্র রয়েছে: অশ্বিনী, ভরণী, কৃত্তিকা। হ্যাঁ, হ্যাঁ স্যার। তাই তো? এইবার জি ভ্রূর স্যার। নিচের থেকে আমাদের থুতনি পর্যন্ত বৃষ রাশি, তাহলে বৃষতে কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা তিনটি নক্ষত্র রয়েছে। হুম। এভাবে নক্ষত্রগুলোকে ওই রাশি অনুপাতে একইভাবে বসিয়ে দিতে হবে। একটু ওখানে নোট করে রাখেন যে এই অনুপাতে, রাশি অনুপাতে নক্ষত্র বসিয়ে দেবো, তাহলে সহজ হয়ে যাবে। স্যার আজকে এলো সুভাষ বাবু স্যার অসুস্থ, ডাক্তার দেখাতে গেছে স্যার। আপনার একটু ইনফর্ম করলাম স্যার। ওই যে উনি তো আসছেন। আসছেন? হ্যাঁ, ও, হ্যাঁ। উনি ভালো ক্লাসে স্যার। আছেন। আরো একটা, আমরা যেহেতু জানি যে ওই আহ, কালপুরুষের যে গ্রহ, স্যার হ্যাঁ। স্যার আমার এসে একটু সমস্যা আছে, আমার ভাস্তি মেডিকেলে ভর্তি আছে তো। হুম, হুম। তো জাস্ট মেডিকেলে জাস্ট আসলাম, আমি যেতে হবে এখনই। ওই আচ্ছা, আচ্ছা। ভিডিওটা অফ থাকবে, ক্লাস করবো, ঠিক আছে, ভিডিও অফ ঠিক থাকবে। আছে, ঠিক আছে। তো আহ, আরে যন্ত্রণা রে! আজকে আসলে কারেন্টেও যেমন ডিস্টার্ব করতেছে, তেমনি সব দিকে ডিস্টার্ব করতেছে। কিন্তু সকালের কাজটা খুব ভালো হয়েছে স্যার, আজকে সকালে ডিস্টার্ব কোনো হয়নি। হ্যাঁ, সকালে কোনো ডিস্টার্ব হয়নি, কিন্তু এই যে কারেন্ট এক জায়গা থেকে ক্লাস ওপেন করতে পারতেছিল না, তারপরে আরেক জায়গায় দৌড়াদৌড়ি করলাম। দৌড়াদৌড়ি আমারও করার ফোনে পরে একদম চার্জ নেই, ল্যাপটপটা ওপেন আছে, ল্যাপটপে কি হলো আবার, ফোনে চার্জ নেই, তাও থাকছি আর কি, ঠিক আছে। তাহলে এইবার কালপুরুষের যে গ্রহগুলো রয়েছে সেই গ্রহগুলো কোথায় কি রয়েছে এটি কে জানেন? সুবর্ণবাবু একটু বলে দেন। স্যার কি ছিল স্যার প্রশ্নটা কালপুরুষের? এই কালপুরুষের অঙ্গে, ওর বোর্ডে তো কিছু নেই। কালপুরুষের যে অঙ্গে 9টি গ্রহ রয়েছে, এই 9টি গ্রহ কোথায় কি রয়েছে? রবি কোথায়, বুধ কোথায়, শুক্র কোথায়, শনি কোথায়, এটা। ও, এ তো সুন্দর, এই যে গ্রুপে সুবর্ণবাবু দিয়ে দিয়েছেন। এবার গ্রহ অবস্থানটা একটু দিয়ে দেন তাহলে। সুবর্ণবাবুর কাছে আছে, দিচ্ছে। তা রবি তো থাকে মস্তকে। হ্যাঁ, মস্তকে তাহলে একটু বলে দেন, সবাই লিখে নিক। রবি মস্তকে, চন্দ্র ডাইন হাতে যে কোহনি থেকে যে কাঁধা থেকে কোহনি। ডান হাতের কোন জায়গায় একটু ছোট ছোট বলেন। চন্দ্র ডান হাতে কাঁধা থেকে কোহনি। স্যার রবি থেকে আবার বলেন, রবি থেকে। রবি মস্তকে থাকে। আর চন্দ্র? চন্দ্র থেকে ডাইন হাতে ওই যে কাঁধা থেকে কোহনি পর্যন্ত। হাতে দেখাই দেন কতটুকু থেকে কতটুকু পর্যন্ত। এই দিকে থেকে এই দিকে পুরো ফার্স্ট কাঁধা থেকে কোহনি, কোহনি এই সাইড। আচ্ছা। হুম। তারপরে বলেন। মঙ্গল থাকে, মঙ্গল থাকে যোনিতে। হ্যাঁ, তারপর বলেন। আর শুক্র থাকে এই বাঁ কাঁধা থেকে কোহনি পর্যন্ত।
তারপর বলেন। আর নাভিতে থাকে বৃহস্পতি, নাভিতে বৃহস্পতি থাকে। বলেছি না যে কথা বলতে পারবো না আজকে। হম, বলেছি না। হ্যাঁ, তারপর বলেন। নাভিতে বৃহস্পতি, হুম। আর বুধ থাকে ডাই গোড়ে, হ্যাঁ, লিখছি। আর বাঁ গোড়ে থাকে শনি। নাভিতে বৃহস্পতি, শুক্র, ও তারপরে বুধ থাকে কোথায় স্যার? বুধ থাকে ডাই গোড়ে, ডাই গোড়ে। একটু দেখা দেন। হাতে দেখাই দেন, হাতে দেখাই দেন। ডায়াগ্রাম বুঝতেছে না তো আপনার উড়িয়া। আপনি যদি দেখাই দেন পায়ের ডাই- গোড়ালিতে, পায়ের গোড়ালি, ওই এটা হ্যাঁ, ত্রিপুরার ভাষা। ডাই 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 পায়। ডান ডান হাত, ডান ডান পায়ে, বাস বাস, হ্যাঁ ঠিক বলেছে আপনি। আমার ডান ভাষা পা। উড়িয়া তো হ্যাঁ, ডান পা, হ্যাঁ ডান পা। ডান পা হাঁটু, হ্যাঁ, ডান হাঁটু হাঁটু। থেকে, হ্যাঁ, হাঁটু থেকে, ডান হ্যাঁ। পায়ের কোন জায়গাটা, কতটুকু অংশ জুড়ে? ওটা আমি জানি না, লেকিন দেখা আছে ডান পায়েতে আছে, স্যার বলেছিল একবার। আচ্ছা, ডান পায়ে ধরেন, ডান হ্যাঁ, ডান পায়ে পায়ের আছে। হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত। গোড়ালি পর্যন্ত। ওটা আমি জানি না ঠিক মতন। আর বাম পায়ে থাকে শনি। দাঁড়াও। দাঁড়াও। হ্যাঁ ভালো। হ্যাঁ, আমি তো ফোন পেটে দিচ্ছি তো। বাম পায়ে শনি কোথা থেকে কোথায়? ওই হবে আঁটু এই থেকে সাইড হবে। এই যে হাঁটু, হাঁটু থেকেই হবে দাদা। ও আঁটু থেকে নিচে পর্যন্ত হবে। হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত হবে বোধহয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কি বাকি রইলো? সাঁতারা তো হয়ে গেছে, সাঁতারা তো হয়ে গেছে। আচ্ছা। রাহু রাহু কেতুর কেতু, কথা বলছেনি? রাহু রাহু কেতু। শরীরে, রাহু রাহু শরীরের কেতুটা বাম আমি অংশ, জানি না। রাহু শরীরের বাম অংশ, পুরা বাম অংশ। আর কেতু শরীরের পুরা ডান অংশ। হ্যাঁ, রাহু থাকে ডান অংশে, কেতু থাকে বাম অংশে। এই কেতু ডান অংশে। হ্যাঁ, সরি সরি সরি, কেতু ডান অংশে, রাহু থাকে বাম অংশে। আচ্ছা দেখেন, ওই সুভাষবাবু গ্রুপে দিয়ে দিয়েছেন, একটু লিখে নেন। সুভাষ বাবু, আপনি যে ছবিটা তুলেছেন আর একটু ক্লিয়ার করতে হবে। অর্ধেক ছবি আসছে, পুরোটা আসে নাই। আসছে আসছে, পুরোটাই তো আসছে। নিচে দেখেন, পুরোটা আসছে। সুভাষবাবু একটু বলে দেন, বলে দেন। ওই তো দ্বাদশ রাশি কালপুরুষ অম্ববিভাগ মেষ হচ্ছে মস্তকে, আর বিষয় হচ্ছে যে স্কন্দদ্বয় ও মুখে। না, লিখতে গ্রহগুলো একটু পারছেন লিখে নেন সবাই? যে সম্পূর্ণ কপাল হচ্ছে মঙ্গলের নিজস্ব ক্ষেত্র, ওই দেখেন দিয়ে দিয়েছে গ্রুপে, বা পরে লিখে নিয়েন। কি হলো? এবং অঙ্গের রাশি, এটা সুভাষবাবু নোট দিয়ে দিয়েছেন, ধন্যবাদ। এগুলোকে একটু সঙ্গে রাখতে হবে আমাদের, যে আমাদের ক্লাস শুরু করার আগে আমাদের এগুলোকে একটু সঙ্গে রাখতে হবে। আমাকে 2-3 মিনিট একটু সময় দিতে হবে, আপনারা একটু আলোচনা করতে লাগেন, আমি আসছি। মঙ্গল থেকে নাভিতে, সরি সরি, জন্নিতে, জন্নি।
নাভিতে নাভিতে থাকে বৃহস্পতি। ওটা তো সুভাষ বাবু এখানে দেয় নাই, এটা কি আপনি বলতেছেন যে সেটা, সেটার কি কোনো এটা নোট আছে আপনার কাছে? না না, এটা আমি একবার স্যারের ভিডিও দেখেছিলাম, ওটা লিখেছি। আচ্ছা, হ্যাঁ। এখানে একটা বিষয় আছে দাদা, বিষয়টা হচ্ছে মনে করেন সমস্ত বডিকে একবার নবগ্রহ স্থাপন করা হয়েছে, আবার টোটাল বদনে মানে টোটাল মুখে অবয়বের মধ্যে আবার নবগ্রহকে এখানে চিহ্নিত করা হয়েছে। এবার পার্ট টু পার্ট কিন্তু এক এক জায়গায় এক এক ভাবে চিহ্নিত করা হয়েছে, আবার ওটা লেখা দ্বাদশ ভাবে স্যার দ্বাদশ ভাবে করা আছে। স্যার, এখানে লেখা আছে বলুন। মানুষের দেহে কোন কোন অঙ্গে কোন গ্রহ থাকে। আবুল হোসেন ভাই একটা ছবি দিয়েছেন, সেই ছবিতে সম্পূর্ণ দেওয়া আছে। যে ছবিটা আবুল হোসেন দ্বিতীয়বার ভাই, সেটা পাঠাইছেন, হচ্ছে দ্বিতীয় ছবিটা তৃতীয় ছবিটা একটু এটা যদি এটা রিপিট হচ্ছে পাঠান। বদন মন্ডল, মানে মানুষের মুখের মুখের কোন জায়গাটা আচ্ছা, কোন গ্রহ হ্যাঁ ওই দুটো নিয়ন্ত্রণ ছবি করে। পরিষ্কার আছে। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। এগুলো বিশেষ করে মেডিকেল স্টোরিতে বেশি লাগে এবং লগ্ন নিরূপণ করতে লাগে। চেহারা দেখে যে লগ্ন নিরূপণ করে ওইগুলাতে লাগে। এইখানে কিন্তু দাদা ওই নীরজ দা সুন্দর একটা বিষয় কিন্তু উপস্থাপন করছিলেন। কপালের উপর দিয়ে একটা হিসেব, পুরো মুখ ধরে একটা হিসেব, পুরো বডি ধরে একদম মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত একটা হিসেব। এখানে কিন্তু এইভাবে হ্যাঁ, হিসাবগুলো করা হয়েছে। নীরজ দা কিন্তু একটু আগে এই কথাটাই মনে শুরু করেছিলেন। হ্যাঁ, আলাদা আলাদা ভাবে। একবার হ্যাঁ, নবগ্রহ বিচার করা হয়েছে সারা বডিতে, আরেকবার নবগ্রহ বিচার করা হয়েছে আপনার বদন মন্ডলে, আপনার মুখে মুখাবয়। আমরা যেটা এখন আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে কপালের উপর একটা হিসেব, আরেকটা আলোচনা করতে পারি, আরেকটা হচ্ছে যে যেটা সুভাষ দা দিলেন, আবার আবুল হোসেন সাহেবও আমাদের আমাদের উচ্চতর গ্রুপের মধ্যে দিয়েছেন, রিপিট করেছেন বদন মন্ডলের উপর। হ্যাঁ, যে জিনিসটা এখানে প্রদীপ কুমার দাদা দিয়ে বললেন, ওটার উপরটা একটু খেয়াল করার চেষ্টা করতে হবে, পুরো বডিটার উপর। ওটা আসলে পুরোটা পূর্ণাঙ্গটা ক্লিয়ার হতে পারছি না। আলোচনাটা কি আমরা তাহলে মুখের উপর যেটা এটা আলোচনা শুরু করতে পারি কিনা, পুরো মুখ জুড়ে? সম্পূর্ণ মুখের উপর যেটা, এটা মানে বুঝতে পারেন না এরকম কেউ আছে? সমস্ত মুখটা হৃদয় বাবু, জুড়ে মুখে। আপনি ভিডিও অফ করে আলাপ করেন না। ভিডিও দেখলে তো সবাই আপনাকে বুঝতে পারবে। হ্যাঁ, এখন আচ্ছা আলাপ আচ্ছা আচ্ছা, করেন, সুন্দর ওইটা সুন্দর ঠিকই লাগবে। আছে। ভিডিওটা আসলে অফ করেছিলাম, আমি নিজেও ভুলে গেছি। হ্যাঁ, আচ্ছা, আপনি ঠিক ইদানিং আছে, খুব ইদানিং খুব সুন্দর লাগে, বলেন। ধন্যবাদ। আচ্ছা, আমরা কি ওই মুখের উপর যেটা আছে সেটা নিয়ে আলোচনা শুরু করতে পারি স্যার, আস্তে আস্তে? হ্যাঁ আর করেন না, যারা অসুবিধা নাকি কি? হ্যাঁ হ্যাঁ, করেন আহ, করেন, অসুবিধা নাই, করেন। আলোচনার বিষয় হচ্ছে বদন মণ্ডল। তার মানে আমাদের মুখের উপর আমরা যে বিচারটা করব, মুখ দেখে যে বিচারটা করব, তা সেখানে প্রথম যে বিষয়টা চলে আসে সম্পূর্ণ কপাল। কপালের, আচ্ছা আজান দিচ্ছে, আমরা কি আহ কিছুক্ষণ ওয়েট করবো নাকি কন্টিনিউ করব? ওয়েট করেন, ওয়েট করেন। ওয়েট করেন।
আচ্ছা, আমার এখানে আজান শেষ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, বলেন আপনি মানসদা, বলেন। ধন্যবাদ মানসদা। মানসদা একটা সুন্দর পাঠিয়েছেন। এটা স্যারেরই গ্রন্থের একটা আহ, পুরো দেহের উপর একটা ছবি। স্যারের নিজের গ্রন্থেই একটা ছিল। আমি ওটা দেখতে পাচ্ছি। ধন্যবাদ মানসদা, আমিও হ্যাঁ পাঠানোর চিন্তা দাদা, হ্যাঁ। করছিলাম। আচ্ছা, তাহলে দেখেন, এখন স্যার যে বিষয়টা আলোচনা করলো, আমি যেটা উপলব্ধি করছি যে আমাদের এই বিষয়, এই পুরো পার্টগুলো কিন্তু আলাদা আলাদা মনে রাখা দরকার। একটা হচ্ছে রাশি সাপেক্ষে পুরো দেহ, মানে কোন গ্রহ কোথায় ইন্ডিকেট করছে। আর একটা হচ্ছে ফেজের উপর আলোচনা করলে ফেজের সাইডটাকে নিয়ে আমাদের গুরুত্ব দিতে হবে, তখন মিশিয়ে ফেললে হবে না। আর একটা হচ্ছে কপালের সাইড দেখে একটা হিসাব চলে আসতেছে, এইটা একটা পার্ট। হ্যাঁ, তার মানে বিভিন্ন গ্রহ পুরো দেহে, মুখমণ্ডল, কখন কোনটা বলছে, এই জায়গাটা আমাদের সতর্ক থেকে আমাদের এই বিচারটা করতে হবে, বুঝতে হবে। তাহলে আমাদের মনে হয় আলোচনাটা যখন হবে আর আমরা যখন এই বিষয়টা আমাদের সামনে আসবে, তখন আমাদের জন্য সহজ হবে উত্তর দেওয়াটা, বুঝতেও সহজ, রিসিভ করতে সহজ হবে, ডেলিভারি দিতে সহজ হবে। কারণ আমাদের সামনে কেউ যদি এসে আহ এই বিষয়ে কোনো প্রশ্ন করে উত্তর দেওয়াটা সহজ হবে। আর স্যার যখন বুঝাবে তখন আমাদের বুঝতে সুবিধা হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো এখানে কয়েকটা ছবি পেয়ে গেলাম, তাহলে এখন আলোচনা করছিলাম বদন মণ্ডলের বিচার। একটা নিয়ে যদি আলোচনা করি, নাহলে সব জগা খিচুড়ি হয়ে যাবে। বদন মণ্ডল নিয়ে আমি শুরু করছি। বদন মণ্ডলের সম্পূর্ণ বলেন। কপালটার দায়িত্বে আছে মঙ্গলদেব। বিষয়টা খেয়াল রাখতে হবে, সম্পূর্ণ কপাল। আচ্ছা, বাকিরা একটু নিজেদের মিউট আনমিউট একটু খেয়াল রাখবেন, তাহলে সকলের সুবিধা হবে। আমি আনমিউট অবস্থায় কাউকে শুনতে পাচ্ছি, সবাই পাচ্ছেন, একটু খেয়াল রাখেন। আচ্ছা, এরপরে ডান চোখ হচ্ছে রবি দেখে, তাহলে রবিদেব দেখছে ডান চোখ। আর সম্পূর্ণ কপাল বলে গেলাম মঙ্গল। সম্পূর্ণ বা চোখ দেখছে চন্দ্র। এরপরে যাচ্ছি, ডান কান দেখছে বৃহস্পতি। গুরুদেব বৃহস্পতি দেখছে ডান কান। তাহলে বা কান দেখছে শনিদেব। এরপরে বলছি চিবুক, এটা দেখছে না বুধ। দাদা, কপালের হ্যাঁ, বাম অংশ চন্দ্র এবং কপালের ডান অংশ রবি। আচ্ছা, এটা কিন্তু এখানে একটু খেয়াল করেন মানুষদা, আমি কিন্তু আলোচনা হ্যাঁ করেছি দাদা। এক একটা পার্ট, এক একটা পার্ট। এখন যেটা বলছি, পুরো কপাল থেকে থুতনি পর্যন্ত এই অংশটুকু নিয়ে আমরা আলোচনা করছি। আবার শুধু কপাল নিয়ে যখন আলোচনা হবে, তখন আবার ওই অংশটা, আপনার ওই পার্টটা চলে আসবে। ডান ও আচ্ছা আচ্ছা। ডান side- হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? চিবুক। তার মানে ওখানে ডান কানটা খেয়াল করেছেন, ডান কান বৃহস্পতি, বাম কান শনিদেব। গুরুদেব বৃহস্পতি হচ্ছে ডান কান, আর বাম কানটা হচ্ছে শনিদেব। সমস্ত চিবুক বুধ দেখে। চিবুক মানে থুতনি, থুতনিটা হচ্ছে বুধের আন্ডারে। এরপরে নাক দেখছে শুক্র। তার মানে খেয়াল করলে নাক যার সুন্দর তার শুক্রটা ভালো, আমরা এটাও সুন্দর বলতে পারি বা বুঝে নিতে পারি। এরপর গাল, গালের দুইটা পার্ট। বা বা সাইডের গাল যেটা, এটা দেখছে কেতু। ঠিক ডান সাইডের গালটা দেখছে রাহু। এই হচ্ছে আমার কপাল থেকে থুতনি পর্যন্ত বর্ণনা। এখন কারো যদি কোনো প্রশ্ন থাকে, যা বললাম 1 থেকে 9টা পয়েন্ট বলেছে, 9টা গ্রহ 9টা পয়েন্ট বললাম, কারো যদি কোনো প্রশ্ন থাকে। আমি একটু লিখতে মানে একটু মিস করে ফেলেছি, সম্পূর্ণ কপাল মঙ্গল, তারপরে যেন কি হ্যাঁ, বললেন স্যার? তারপরে যে কপালের পরে আসলাম ডান চোখ বাম চোখ। হ্যাঁ, ডান চোখ দেখছে বৃহস্পতি, বাম চোখ দেখছে না না শনিদেব। না 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 না, ভুল করছেন। ডান চোখ বলেছিলাম রবি, বাম চোখ ও, চন্দ্র। ডান চোখ, ডান চক্ষু রবি আর বাম চক্ষু, চন্দ্র। ঠিক আছে। So, হ্যাঁ,
তারপরে ডাইন কান দেখছে নবগ্রহ বৃহস্পতি, বাম কান দেখছে শনিদেব, হ্যাঁ সমুদ্র তাই দেখছেন হলো বুধ, আর নাক ঠিক দেখছেন শুক্র। ঠিক বাঁ সাইডের গাল হলো বাঁ সাইডেরটা কেতু, আর ডান সাইডের রাহু। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার ঠিক। এখন খেয়াল করুন এখন টিটুদা কিন্তু বলে গেছে ডান সাইডটা সম্পূর্ণ দেখে রাহু, দেখেন মিলে যাচ্ছে, ডান সাইড সম্পূর্ণ দেখে রাহু, আর এখন গালটা দেখেন। হ্যাঁ নীরজা প্লিজ না এখন শুরু করেন। এখন এখানে আপনার চেহারা দেখে বলতে হবে কার কোন গ্রহ ভালো। ও মারাত্মক মারাত্মক প্রশ্ন। ও আমার সামনে তো প্রথমে চলে আসলো সুব্রত দা, সুব্রত মালাকার, না কি মল্লিক, সরি সরি সরি, সুব্রত মল্লিক দা। তো সুব্রত মল্লিকদার আমার দৃষ্টি প্রথমে হলো তার নাকের দিকে, নাকটা যে যখন জ্বলজ্বল করছে, সুব্রত একদম টকবক করছে, তারপরে চেহারার উজ্জ্বলতা, হ্যাঁ, তাহলে গ্ল্যামার ভাবটা দেখা যাচ্ছে। তাহলে এখানে শুক্রটা কিন্তু খুব পাওয়ারফুল আমার কাছে লাগছে। হুম দাদা, শুক্র ভালো হলে তার নাকের প্রবলেম হবে না। ধরুন নাকে যে খুব সূক্ষ্ম সূক্ষ্ম স্মেল ধরতে পারবে। আর এই এই যে কোনো পরিস্থিতিতে ধরুন কোনো স্মেল আসলে টেস্টিং এ যার শুক্র ভালো সে এগিয়ে। হুম সুন্দর সুন্দর। এখন সুবল, এখন আমি সুবল দাকে দেখার চেষ্টা করছি, কিন্তু সুবল দার ক্লিয়ারটা বুঝতে পারছি না, এইখানে ঘোলা এইখানে ঘোলা ভাব একটা দেখাচ্ছে। বিষয় একটা হ্যাঁ বিষয় আমাদের আসলে বোঝা উচিত, মানে বোঝা উচিত বলতে অ্যানালাইসিস করা উচিত। বা আমি যেটা বুঝতে পারছি, এক একটা গ্রহ, মনে করেন প্রত্যেকটা গ্রহর আপনার বোঝার ভালো মন্দ বোঝার উপায় আছে। যেমন শুক্র কারো বডিতে ভালো আছে কিন্তু তার কাজে ভালো নাই। অনেক লোক দেখবেন খুবই সুন্দর কিন্তু তার সে দুশ্চরিত্র। তাইলে তার শুক্র নেগেটিভ ইফেক্ট আছে না, কিন্তু বডিতে তো তার ফটো ফেস খুব ভালো, তার বডিতে খুব সুন্দর টিকালু নাক আছে। তাইলে শুক্র কি তার ওইখানে পজিটিভ? পজিটিভ না। এক একটা গ্রহ আমি খেয়াল করে দেখছি, মনে করেন এক একটা সেক্টরে আপনাকে ভালো দেয়। কারো শুক্র বডিতে ভালো থাকে, কেউ আছে দেখবেন খুব ভালো আর্টিস্ট, খুব ভালো গান গায় কিন্তু তার নাকটা বোতা। তাহলে কি তার শুক্র ভালো নেই যে গান গাচ্ছে? শুক্র তো কলাও দেখে, শিল্পও দেখে। এখন 9টা গ্রহের মধ্যে কেউ না কেউ তো আগেই থাকবে, কেউ হ্যাঁ, না কেউ এক তো একটা এগিয়ে গ্রহের থাকবে, ইফেক্ট ওইটাকে খেয়াল রাখতো। মানুষের মানব আচ্ছা জীবনে এক এক গ্রহের ইফেক্ট এক এক ভাবে দেখা যায়। আমি নিরুদা, খেয়াল করি। হ্যাঁ ঠিক বলুন। নীরজা, নিরুদা, যথার্থ বলেছেন। আমি একটা আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলি। বলুন। এই যে নাক বিষয়টা নিয়ে বললাম, নাক বিষয়টা নিয়ে বললাম, আমি বাস্তব অভিজ্ঞতাতে দেখলাম যাদের নাক শার্প, একদম যত বেশি শার্প, যত বেশি চিকন, তাদের বুদ্ধির তীক্ষ্ণতা তত বেশি। আর যাদের বেশি নাক আমার মতো তীক্ষ্ণতা। মোটা, তাদের বুদ্ধির তীক্ষ্ণতা তত কম। এটা আমি প্র্যাকটিক্যালি আমার ডিপার্টমেন্টের সব অফিসার, আমার সামাজিক জীবনে মানুষ যতগুলি দেখলাম, তা আমার মনে হইতেছে নাকের বিষয়টা স্যার থেকে একটু জানতে হবে। আমি হ্যাঁ টিটুদা, নাক আপনার কথার নাক পরে আরেকটা যাদের জিনিস যোগ করতে চাই। নাক যাদের শার্প চিকন, তাদের দেখবেন ব্রেনের অত্যন্ত পাওয়ার বেশি, চিকন নাকের, চিকন ব্রেনের। আচ্ছা, আর আমার মতো তাহলে মোটা আজকে নাকের একটু মোটা বুদ্ধি থাকে, হ্যাঁ, সরল বুদ্ধি থাকে। আমার নাক তো মোটা, কিন্তু আমাকে এ সবাই বলে তীক্ষ্ণ বুদ্ধির মানুষ। না 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 না, আপনি এত চিকন বুদ্ধি না। আমি আপনি শার্পনেস কি বুদ্ধি জানেন না। আপনি কি জানেন যে আমি কটা সংগঠন চালাই খালি আড়াল থেকে বুদ্ধি দিয়া? না 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 না, আমি সামনে আমি আছি। যে সেন্সে কথা বলছি, মানে দেখবেন তীক্ষ্ণ ভালো করে লক্ষ্য বুদ্ধির করে চিহ্ন দিবেন, তো আলাদা জিনিস। তীক্ষ্ণ একদম বুদ্ধি শার্প চিকন নাক। স্যার বলেন, স্যার বলতে চাইতেছে কিছু। হ্যাঁ, বলুন। এবার আমি আসলাম। তাহলে আমরা হ্যাঁ স্যার। ক্লাস শুরু করি। আমাদের বিষয় হচ্ছে কালপুরুষের অঙ্গ বিভাগ। এই অঙ্গ বিভাগটা কেন দেখব? দেখেন, ওই গ্রুপে কয়েকটা নোট মনে হয় সুভাষবাবু দিয়েছেন। তো আমি এই আলোচনা করতে বলছিলাম, যেটি আমরা কালপুরুষের অঙ্গ বিভাগ আমরা লিখে নিয়েছি, সেটি মানস শাস্ত্রী দিয়েছেন। তো এই অনুযায়ী আমরা সেভ করে নিব। তাছাড়া ধরেন, এই যে উম, মানুষের অঙ্গ বিভাগে যে বিশেষ করে বাম কর্ণে তুলা রাশি, বা দক্ষিণ কর্ণে এই যে দক্ষিণ কর্ণে তুলা রাশি,
তারপর বৃশ্চিক রাশি নাসিকায়, ধনু রাশি চক্ষুতে। এই পয়েন্টগুলো আপনার সেভ করে রাখবেন এবং একটু পড়ে রাখবেন আমাদের প্রয়োজন কেন। এটি হচ্ছে আমাদের কেন প্রয়োজন। বিভিন্ন রাশি, যে মেষ রাশি আবার বাম কর্ণে রয়েছে, এইটি কেন রয়েছে, এটি আমাদের প্রয়োজন কেন, আমরা সেই প্রয়োজনটা জানবো। গ্রহের অবস্থান যেটি বলতেছিল, এটা মনে হয় ফাইনাল করেছে মনে হয় নাকি, যে সম্পূর্ণ কপালে হচ্ছে মঙ্গলের অংশ, হ্যাঁ, তারপরে এটা হচ্ছে লেখা রাশি আছে। চক্রতে এটা কভার রবি। করেছি স্যার, এটা হয়ে কভার গেছে। হয়ে গেছে, এটা হ্যাঁ, কভার হয়ে হয়ে গেছে। গেছে। তাহলে এই যে অবস্থানগুলো আমরা কেন জানবো, আমরা মানব দেহের রাশি জানবো, নক্ষত্রের অবস্থান জানবো, গ্রহের অবস্থান জানবো, এটি কেন জানবো? যখন ধরুন আমরা কোনো প্ল্যানেট যখন দেখব বা একটি মানবের যখন আমরা বিচার করব, যেহেতু আমরা সব কয়েকটা শাস্ত্রকে একসঙ্গে নিয়ে আমাদের উচ্চতর শিক্ষা চালু হচ্ছে, আগামীকাল হয়তো আপনারা সিলেবাস পেয়ে যাবেন, সিলেবাসটা প্রিন্ট করে প্রত্যেকে রেখে দেবে। তো আমাদের এখানে কি জানতে হবে? যখন দেখেন আমাদের কোনো মানব দেহে কোনো কারণে কোনো দুর্ঘটনা ঘটছে বা কোনো অঙ্গে তার রোগ ব্যাধি হচ্ছে, সমস্ত শরীরে নিশ্চয়ই হচ্ছে না, তাহলে ওই পীড়িত গ্রহের অনুযায়ী কিন্তু হবে। বিশেষ করে শরীরে একটি টিউমার হবে, তো টিউমারের কারক গ্রহ মঙ্গল। কিন্তু মঙ্গল কোন অঙ্গটায় টিউমার করবে সেটি কিন্তু আমাদের বুঝতে হবে। বিশেষ করে যদি, আমি একবার বলেছিলাম ক্লাসে, যে ধরুন একটি চোখে স্বপন বাবু, আমাদের শ্রদ্ধেয় স্বপন বাবু যে চোখ অপারেশন করেছেন, আগে কোন চোখটি অপারেশন করেছেন, কেন করেছেন, এই কেনর উত্তর কিন্তু আমাদের এই কালপুরুষের অঙ্গ বিভাগ থেকেই বের করতে হবে। কালপুরুষের অঙ্গ মানে হচ্ছে নিজেদের অঙ্গ, অর্থাৎ যার যার অঙ্গ কল্পনা করতে হবে বা ক্লায়েন্টের অঙ্গ কল্পনা করতে হবে। তো অঙ্গ কল্পনা করে আমরা দেখব যে তার আঘাতটি কোন জায়গায় দেবে। যেমন ধরুন আজকে ক্লাস শুরু হয়েছে কুম্ভ লগ্নে, লগ্নে রাহু নিয়ে অবস্থান করেছে। তো আমরা জানি যে লগ্ন ভাবস্থ রাহু বা রাশি ভাবস্থ রাহু তার কামনা বাসনা চাওয়া পাওয়া এবং এগুলো বাড়িয়ে দেয়। তো সেই বাড়িয়ে দিতে গিয়ে রাহু তো আবার দৃষ্টি দেয়, আমরা জানি যে লগ্নের পঞ্চমে দৃষ্টি দেয়, মানে লগ্নে থাকলে তাহলে পঞ্চমে দৃষ্টি আছে, সপ্তমে দৃষ্টি আছে, নবম গৃহে দৃষ্টি আছে, আবার মানে ধনভাবে দৃষ্টি রয়েছে। তাহলে এই যে দৃষ্টিটা যখন দিয়েছে, তাহলে পঞ্চম ভাবে কিন্তু তার নবম দৃষ্টি পড়েছে, ধনভাবে কিন্তু তার দ্বাদশ দৃষ্টি পড়েছে, এটা তো আমরা জানি। তাছাড়া সপ্তমে তার সপ্তম দৃষ্টি এবং ভাগ্যভাবে তার পঞ্চম দৃষ্টি পড়েছে। তাহলে এই দৃষ্টিজনিত জায়গা, বিশেষ করে রাহু তার মূল ত্রিকোণে আনন্দময় জায়গায় অবস্থান করছে, অবস্থান করে ওই যে রাহু যে দৃষ্টি দিয়েছে, তাহলে দৃষ্টি দিল কোথায়? মীন রাশিতে। প্রথম আসি আমরা মীন রাশিতে। মানব দেহের ওই মীন রাশির জায়গাটা কোথায়? আমরা মীন রাশি লিখেছি কোথায়? পায়ের পাতা, পায়ের পাতা লিখেছি। তাহলে পায়ের পাতায় তাকে আঘাত দিতে পারে। এইবার পায়ের পাতায় যদি আঘাত দেয়, তাহলে এই আঘাত ঠেকাবে কি? লগ্ন সাপেক্ষে শনি কিন্তু সেই ধনভাবে যেখানে রাহু দ্বাদশ দৃষ্টি দিয়েছে, সেখানে শনি কিন্তু অবস্থান করছে। তাহলে শনি মানব দেহের কোন অঙ্গটাকে দেখছে? ফোনে সেই দেখতে অঙ্গ স্যার দেখতেছে ডান পা বাম দেখতে কান। আপনারা। ডান পা। নয়তো এখন এখন বলো বাম কান। বাম পা স্যার, বাম পা। হ্যাঁ, বাম পা। তাহলে বাম পা যদি শনি থেকে থাকে, তাহলে শনি এখানে অবস্থান করছে বৃহস্পতির গৃহগত। বৃহস্পতি গ্রহকে কোথায় লিখেছেন? বাম মুখমণ্ডল কান রাশিতে। স্যার, লিখেছেন। বাম পা না, বাম কান। বাম কান দেখে শুনি। ভুল বলেন না, দেখে বলেন। এখন তো এই লিখলাম আমরা, বাম কান লিখেছে। আর বৃহস্পতি দেখে ডান কান। হ্যাঁ, বৃহস্পতি। আই বৃহস্পতি ডান কান। বৃহস্পতি ডান সাইড, বৃহস্পতি বাম সাইড একজন হচ্ছে একটু শনি। বলেন, প্রয়োজনে ওখানে দেখে বাম কান দেখে শনি, আর ডান কান বৃহস্পতি। ডান এটাই তো কান লিখেছি স্যার আমরা। বৃহস্পতি ধরেন লিখে নিয়েছেন। এইবার হচ্ছে আমরা মীন রাশির ঘরে অবস্থান করছে শনি। হুম। তাহলে মীন আমরা রাশির ঘর লিখেছি কোথায়? লিখেছি পায়ের পাতা। পায়ের পাতা। হ্যাঁ। তাহলে ওই পায়ের পাতা এর সঙ্গে যুক্ত করতে হবে, বাম কান, ডান কান আর পায়ের পাতা। এইবার শনি ওখানে যে নক্ষত্রে আছে সেই নক্ষত্রটা যেতে হবে। তো নক্ষত্র এখন শনি মনে হয় প্রথম পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আছে সম্ভবত, আচ্ছা, নভেম্বর পর্যন্ত তাই থাকার কথা। শনি নিজের নক্ষত্রে। কি উত্তর ভাদ্রপদে? শনি উত্তর নিজের ভারত নক্ষত্রে আছে।
স্যার এটা কত দ্বিতীয় কত ডিগ্রি? হ্যাঁ, শনি এটা কত এখন ডিগ্রি শনি আছে? নিজে নক্ষত্রে আছে এই 26 নম্বর নক্ষত্রে। শনি 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 হ্যাঁ 26 শনি নম্বর নক্ষত্রে। উত্তর তাহলে ভাদ্রে উত্তর আছে স্যার, ভাদ্রপদ উত্তর অর্থাৎ ভাদ্রে, শনি হ্যাঁ। নক্ষত্রে। তাহলে শনি নক্ষত্রে অবস্থান করছে, তার নিজের নক্ষত্রে। তাহলে শনিকে আমার আনার কোনো প্রয়োজন নেই, কিন্তু শনি কিন্তু আমার এসে গেছে অলরেডি, এখানে এসে গেছে না? হুম যদি সে রেবতী নক্ষত্রে থাকতো তাহলে আমার বুধকে আবার আনতে হতো, হুম তাই না? হুম যদি আমাদের ওই 25 নম্বর নক্ষত্রে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকতো, তাহলে কি তাহলে হতো? বৃহস্পতিকে আনার প্রয়োজন ছিল না, কিন্তু বৃহস্পতি গৃহরে। হ্যাঁ, এখানে ধরেন এই শনিটাকে আমরা, রেবতী রেবতী নিলে বুধের নক্ষত্র আনতে হবে। হ্যাঁ, যদি রেবতী হতো তাহলে বুধের নক্ষত্র, তাহলে আমরা বুধ আনতাম। ঠিক আরেকটা রাশি আমরা একটু বুঝে আসি এইবার। আমরা যে সপ্তম দৃষ্টি দিচ্ছে, তাহলে সপ্তমে সপ্তমে কেতু আছে এবং রবি আছে। তো সপ্তমে 3টি নক্ষত্র আছে, একটা হচ্ছে কেতু, একটা শুক্র, আর একটা হচ্ছে রবি। এই 3টি হুম নক্ষত্র তো আছে। হুম তো এই 3টি নক্ষত্রই এখানে অবস্থান করছে। তো হুম সপ্তমে তার শত্রু রবি অবস্থান করছে, কেতু তো হুম সমসপ্তমে থাকবেই। তাহলে হুম। রবিটা কার নক্ষত্রে আছে? এটা দেখে আবার নিই স্যার। দেখে বসায় রবি নিতে হবে। মঘা, মঘায় স্যার, মঘা। নক্ষত্র কয়টা সব কটা একটু বসায় দিই। রবি 10 নম্বরে, রবি রবি মগা। হচ্ছে অন্য কালি দিয়ে বসাই। রবি কেতু নক্ষত্রে বসে আছে স্যার। 10। আর কেতু আছে কত নম্বরে? কেতু আছে হচ্ছে 12। কেতু আছে 12। পূর্ব ফাল্গুনিতে স্যার। 12। তারপরে হচ্ছে শনি 26 গেল, শুক্র আছে 7। শুক্র 12 নম্বর হচ্ছে উত্তর ফাল্গুনি। 7। এইবার বুধ আছে হচ্ছে বৃহস্পতি আছে 7-এ। এইবার বুধ আছে 9-এ। বুধ অশ্লেষা, হ্যাঁ, 9-এ। চন্দ্র আছে, মঙ্গল অশ্লেষা আছে স্যার। 13-তে। মঙ্গল স্যার 13। কেতু 11 হবে। আরে বাবা লেখুক না, লেখা শেষ হলে বলতে পারবেন তো। হ্যাঁ, এবার রবি আছে 10। 10-এ লিখলাম। আর কি বাকি আছে? ও রাহু। রাহু আছে হচ্ছে 25। 25-এ। স্যার চন্দ্র, চন্দ্র কত নক্ষত্রে আছে স্যার চন্দ্র? শনি আছে 26। চন্দ্র আছে হচ্ছে আপনার, চন্দ্র আছে 9। 9। কোন দিকে দাগ দিব? এই দিকে নিয়ে যাই। 9। এই স্যার হচ্ছে কেতু কেতুর কততে আছে নক্ষত্রটা দেখলেন? পরিবর্তন হবে আর কি স্যার। কেতু কততে আছে? 11 আছে স্যার। 11। এই দিলাম 11। তাহলে আমাদের দেখতে হবে এবার নক্ষত্রের নাম্বার যখন পেলাম, আমরা তো নক্ষত্র নাম পেয়ে যাচ্ছি, অধিপতিও পেয়ে যাচ্ছি। তাহলে আমরা প্রথম যদি এইবার দ্বিতীয় অপশন দেখি, আমরা এই অংশে একটা দাগ দেই, দিয়ে আমরা দ্বিতীয় অপশনে যাই। রাহু তার নবম দৃষ্টি দিল বৃহস্পতির পরে। এই ঘরের থেকে আমরা কি কি নেব? মিথুন রাশির অংশ কোন জায়গা শরীরের? স্যার বাহু। কেন? শরীরের বক্ষদেশ থেকে, মানে একেবারে বুকের খাঁচা থেকে আপনার কোন পর্যন্ত নেছেন? নাভির উপর পর্যন্ত না উপর মিথুন? পর্যন্ত স্যার। নাভির উপর পর্যন্ত না? হ্যাঁ স্যার। না স্যার, মিথুন হইলে থুতনি থেকে স্যার একেবারে বুকের খাতা পর্যন্ত যে অংশ, কোন মানে পর্যন্ত? গলা থেকে, গ্রীবা থেকে। স্যার ও, বলছেন এই থুতনি থুতনির থেকে নিচ বুকের খাতা পর্যন্ত। থেকে, তাহলে থুতনির নিচ হচ্ছে, থেকে বুক পর্যন্ত। হ্যাঁ মিথুন। একজনে বলেন, তা না হলে ভুল হয়ে যাবে। মিথুন হচ্ছে থুতনি থেকে থুতনির নিচের থেকে বুক পর্যন্ত। বুকের খাসা পর্যন্ত। এই হচ্ছে আমরা মিথুন নিলাম। নেওয়ার পরে মিথুনে অবস্থান করছে কে? বৃহস্পতি। বৃহস্পতির জন্য আমরা কোন অঙ্গ নিয়েছি? এই যে ডান কান, এর সঙ্গে নিয়ে আসবো ডান কান। এটা হচ্ছে বৃহস্পতি। তাহলে রাহু দৃষ্টি দিল, বৃহস্পতি 7 নম্বর নক্ষত্রে আছে। তাহলে 7 নম্বর নক্ষত্র পুনর্বসু, অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র। তাহলে আর আনার প্রয়োজন নেই। আছে? এই ঘরের জন্য আর কিছু আনার প্রয়োজন আছে? না স্যার। মিথুন রাশির অংশ নিলাম। এখানে একটি হুম মাত্র গ্রহ আছে, সেটি বৃহস্পতি। হুম বৃহস্পতি সে হচ্ছে ডান কানকে দেখে। আর ওই হুম বৃহস্পতি আছেও আবার
সে 7 নাম্বার নক্ষত্রে, অর্থাৎ পুনর্বসু নিজের নক্ষত্রে, অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রেই আছে। তাহলে থাকলে আর তো আমাদের এখানে নেওয়ার দরকার নেই, আছে। স্যার আরেকটা জিনিস নিতে পারি না স্যার? বাচক মিথুন রাশি। মিথুন রাশির থুতনি থেকে বুকের খাসা, হ্যাঁ নিতে পারি। বাম চোখ বাচক বাচক এর সাথে বা নেন, চোখ বাম চোখ। বা চোখ তো চন্দ্র দেখে। আচ্ছা, আমি আরেকটা ছবি পোস্ট করেছি, আপনারা দেখেন, তাহলে পেয়ে যাবেন। যেখানে যা লাস্ট আছে একটা ছবি পোস্ট সামুদ্রিক করেছি। শাস্ত্রে সবগুলোকে জড়ো করেন, সবগুলো জড়ো করে রাখবেন। এটা রাখার আজকে দরকার নেই, পরে ভেবে নিয়েন। এইবার আসি, তারপরে এবার আমরা সপ্তম ঘর যদি নেই, তাহলে এটা নিলাম আমরা 2 নাম্বার ঘর, এইটা নিলাম 5 নাম্বার ঘর। এইবার নেব 7 নাম্বার ঘর। 7 নাম্বার ঘরে আমরা কি কি নেব? সিংহ রাশির জায়গা কোথায়? সিংহ রাশি হচ্ছে কোমর থেকে কিসের উপর পর্যন্ত, মানে পেট পর্যন্ত। যোনি দেশের উপর পর্যন্ত নাকি পেট থেকে? ওই পেট থেকে কোমর পর্যন্ত, নাভি থেকে কোমর পর্যন্ত স্যার, নাভি থেকে নাভি কোমর থেকে পর্যন্ত। কোমর পর্যন্ত। তাহলে সিংহ নাভি থেকে কোমর পর্যন্ত, এই কোমর পর্যন্ত নিলাম। এইবার সিংহে অবস্থান করছে রবি আর কেতু। তাহলে রবি মানব দেহের কোথায় দেখে, কোন জায়গা দেখে? মস্তক, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে নিই এইবার নাভি থেকে কোমর, তারপরে নিলাম মস্তক। মস্তক আর ডান চোখ। এইটা হচ্ছে রবি, আর হচ্ছে ডান চোখ। আর তারপরে স্যার রাশির জন্য ডান ভ্রু। ডান ভ্রু, ডান হ্যাঁ নেন, যুক্ত করেন ডান ভ্রু। এইবার হচ্ছে কেতুর জন্য আমরা কি নেব? কেতু কোন জায়গায়? কেতু বাম বাম গাল, গাল বাম গাল। বাম গাল। বাম গাল, লেফট লেফট চিক। এই বাম গাল, বাম গাল। বাম বাম কান, সাইডের গালটা স্যার, গালের। ও বাম গাল ইয়েস স্যার। নিলাম। এইবার রবি আছে 10 নাম্বার নক্ষত্রে, অর্থাৎ মঘা, অর্থাৎ কেতুর নক্ষত্রে আছে, তাহলে বাম গাল আমরা নিয়েছি, তাই তো? হুম। বুঝেন, না বুঝলে বলেন কিন্তু। 11 নাম্বার হচ্ছে, 11 নাম্বারে আছে, ও রবি 10 নাম্বারে, মঘা অর্থাৎ কেতু নিয়েছি, আর কেতু আছে 11 নাম্বারে। 11 নাম্বার নক্ষত্র মানে কি? পূর্ব ফল্গুনী, অধিপতি শুক্র। শুক্র কোথায় আছে? শুক্র মানবদেহের কোথায় আছে? জনিদের স্যার। হ্যাঁ, শুক্র তো নাকে বলা হয়েছে স্যার, শুক্রের অবস্থান, শুক্র গ্রহের অবস্থান নাকে। স্যার এখন কি এটা রাশিতে ধরবো নাকি আপনি শুক্র কোনটা দেখে এটা বলবো? আরে গ্রহ যে শুক্র গ্রহ যেখানে বসিয়েছেন, নাক, নাক। বাম এটা কাঁধ সুভাষ নাকে বাবুর থেকে কাছে স্যার। বই রয়েছে, সুভাষ বাবু একটু বলে দিলেই হয়ে যায়, কিন্তু উনি। স্যার নাকে, শুক্র তো নাকটা দেখে ডান শুক্র। হাতের, ডান হাতের কোণের পর্যন্ত স্যার। হ্যাঁ, আর তাহলে শুক্র ডান থেকে হাতের বাম কোণ হাতে কোনাই, পর্যন্ত বাম হাতে ইয়ে, কোনাই। এই বাম হাতের কোণের পর্যন্ত, বাম হাত। তার শুক্র থেকে বাম হাতে কোনাই। হ্যাঁ, বাম হাতের কোণই লেখেন, বাম হাতের কোণই পর্যন্ত। খুবই বোঝার মতো ক্লাস, কিন্তু একটু নোটগুলো তো আর আমার কাছে নেই। এইবার হচ্ছে নবমে দৃষ্টি দিয়েছে রাহু, তার পঞ্চম দৃষ্টি। নবম ঘরের অধিপতি হচ্ছে আপনার এটা তুলা রাশি। তাহলে তুলা রাশি কোন জায়গায় শরীরে? তুলা রাশি, বস্তি। হ্যাঁ, তাহলে বস্তি আমরা লিখি এখানে, বস্তি। এখানে লিখলে দেখা যাচ্ছে। হুম, দেখা যাচ্ছে দেখা স্যার। যাচ্ছে। তারপরে স্যার ডান কান, তুলা থেকে দেখো ডান কান। ডান কান, হ্যাঁ। আর কি এখানে আর, আর যে 3টি নক্ষত্র রয়েছে সেটি কি? চিত্রা, স্বাতী এবং বিশাখা। এই হুম। তিনটার ফল কিন্তু এখানে পড়বে, কারণ এই এই ঘরেরটাই তো রাহু দৃষ্টি দিয়েছে, কোনো গ্রহ নেই, হুম। তাই চিত্রা, তো? চিত্রা শাখা তাহলে বিশাখা। মঙ্গল নিয়ে আসেন, মঙ্গলকে, আরেকটা থাকবে স্যার, মঙ্গলের যে, জনি দেশ থাকবে, জনি দেশ। আরে একটা একটা করে বলেন, মঙ্গল বলেন, মঙ্গলের জন্য কি? মঙ্গলের জন্য ফোরহেড, কপাল, সম্পূর্ণ কপাল। কপাল। এইবার
তারপরে সাথী নক্ষত্র রাহু, রাহুর জন্য কি? রাহুর জন্য ডান গাল আর ডান গাল ডান গাল আর শরীরের সমস্ত ডান অংশই তো রাহু থেকে। আর আর এই আর হচ্ছে ওই বিশাখার অধিপতি বৃহস্পতি, বৃহস্পতির জন্য আমরা এখানে লিখেছি ডান কান লিখেছি। আর কি লিখেছি? হ্যাঁ, শুধু ডান কান, ডান গাল, এই যে ডান কান আমরা লিখেছি অলরেডি। স্যার সরি, ডান গাল না, বাম বাম গাল, গাল বাম গাল। এই আর রাহু তো রাহু জন্য রাহু ডান গাল থেকে, ঠিক আছে, ডান গালই ঠিক আছে, রাহু ডান গালই হবে। ঠিক আছে, কি হবে? ডান গাল, ডান গাল, রাহু হ্যাঁ, ডান তাহলে গাল। এখানে ডান গাল করতে হবে না? এখানে এখানে ডান গাল করতে হবে না? এইখানে ডান গাল করতে হবে না? গাল আর কান এক করে ফেললেই হবে। এই নোটগুলো সবাইকে সেভ করে নিয়ে নিজের মতো করে নোট তৈরি করতে হবে। আচ্ছা স্যার। তাহলে ডান আমরা গাল রাহু। স্যার আগের লেখাটা কিন্তু ঠিক ছিল স্যার, আগের লেখাটাই কিন্তু ঠিক ছিল, এখন কিন্তু ভুল হলো। আপনারাই তো বিভ্রান্ত করে দিচ্ছে তাদের কথা। বিভ্রান্ত আরে করলে তো সবাই আমি কথা রাশি বলে তো নিয়ে এই বলে তো জন্যই বিভ্রান্ত বিভ্রান্ত হবে। হয়, আমি সবাই রাশি কথা নিয়ে বলা কথা বন্ধ বলছি, করেন। আমি গ্রহ নিয়ে কথা বলছি না, রাশির সাইডটা আমি কথা বলছি বারবার। এই জন্য রাশির ভিতরে আমি এক সাইড থাকছি, রাশি নিয়ে আরে আমি বলেছি। একটা শেষ আরে করে না এখানে ভুল হয় তারপর। হোক, আপনারা পরে নোট করে নিয়েন। ঠিক আছে, এখন রাখেন ওই জায়গায়, হোক ভুল, আমরা ভুল হুম গাইছি, সমস্যা কি? হুম হুম আমাদের সেই অঙ্গটাকে নক করতে হবে। মূল ব্যাপার হচ্ছে অঙ্গটাকে আমাদের নক করতে হবে। তাহলে রাহু আমরা জানি যে সমস্ত দেহ মন জীবিকার উপরে নির্ভর করছে, সে তার লগ্নে অবস্থান করছে। তাহলে যেখানে অবস্থান করছে সেই জায়গার অবস্থান কিন্তু আমরা এখনো নেইনি, এটা 9 নাম্বার ঘর। এইবার রাহু অবস্থান করছে সে 25 নাম্বার নক্ষত্রে। 25 নাম্বার নক্ষত্র মানে কি? পূর্ব পূর্ব ভাদ্র ভাদ্রপদ। নক্ষত্র। এইবার বৃহস্পতি যে অঙ্গকে দেখে আমরা, হোক বৃহস্পতি ডান গাল হোক আর ডান কান হোক, যা হোক হোক, আমরা সেটা এখানে লিখি। ডান কান। কান লিখবো, হ্যাঁ লিখলাম। এইবার হচ্ছে রাহু বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছে আর এটা রাশিটা কুম্ভ। তাহলে কুম্ভের জায়গাটা লিখবো। কুম্ভ রাশি কোন জায়গা? পায়ের গোড়ালির উপর থেকে, পায়ের গোড়ালি, হাঁটু থেকে পায়ের গোড়ালি। হাঁটু থেকে পায়ের গোড়ালি। তাহলে হাঁটু থেকে পায়ের গোড়ালি আমরা এখানে একটু লিখবো, হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত। এটা হচ্ছে নোট। তাহলে এটা 1 নাম্বার। তাহলে আমাদের একই সঙ্গে দেখেন, রাহু লগ্নে থাকার কারণে বিশেষ করে যে গ্রহগুলো আমাদের ভাবতে হবে কোন জায়গায় সহজ, কোন জায়গা আর কঠিন কোন জায়গা। যেমন বৃহস্পতি 3টি ঘরে দৃষ্টি দিচ্ছে। কোথায়? লগ্নের পঞ্চম সপ্তম বা অবস্থানগত জায়গা থেকে পঞ্চম সপ্তম নবম। শনি তৃতীয় সপ্তম দশমে দৃষ্টি দিচ্ছে। আর হচ্ছে রাহু পঞ্চম সপ্তম নবম দ্বাদশে দৃষ্টি দিচ্ছে, উল্টা দিকে। আর হচ্ছে কে দৃষ্টি দেয়? মঙ্গল। মঙ্গল দেয় কোথায়? 4-এ দেয়, 7-এ দেয় আর 8-এ দেয়। এইগুলো বাদে তো বাকিগুলো, বাকি যদি লগ্ন পড়তো, তাহলে যেমন চন্দ্র যদি লগ্নে পড়তো তাহলে তো সে শুধু সপ্তমে দৃষ্টি দিত, তাহলে তো আর এত ঘরগুলো লেখা লাগতো না। লাগতো কি? যদি রবি হতো তাহলে সে তো শুধু সপ্তমে দৃষ্টি দিত, তাহলে তো আর আমার এত কিছু লেখা লাগতো না আমাদের। আবার যদি শুক্র লগ্নে থাকতো শুধু সপ্তমে দৃষ্টি দিত, শুধু লগ্নের ঘর আর সপ্তম ঘর লিখলে হয়ে যেত। কথা হচ্ছে এত লেখা দেখে যেন আমরা মাথা না ঘুরে যায় যে আমরা তাহলে কিভাবে শিখব, এটি যেন না হয়। কিন্তু এটি তো রাহুর কারণে হচ্ছে, 4টি গ্রহের কারণে হবে। সেটি রাহু, বৃহস্পতি, শনি আর মঙ্গল। এই 4টি, এই 4টে একটু লিখে নেন। এই 4টেই তো ভিন্ন ঘরে দৃষ্টি দেয়। আর বাকিগুলোতে তো আমাদের মানে যে কোনো 2টি ঘর নিলে হতো, হতো তো, ঠিক আছে। যদি আমাদের লগ্ন ভাব বিচার করতে চাই। তাহলে এবার লগ্ন থেকে আমরা যেগুলো বিচার করি সেগুলো তো আমরা জানি, জানি না? জানি বলেন স্যার। এবার লগ্ন ভাবস্থ রাহু সে যদি কোনো ক্রমে দুর্ঘটনা ঘটায়,
সাধারণত লগ্নে কেতু, লগ্নে রাহু, এগুলো ছোটবেলায় দুর্ঘটনা, হাত পা ভাঙ্গা, অস্থিভঙ্গ, এগুলো তো ঘটে, এগুলো তো ফলাদেশ পড়েছে না। তাহলে এটি কোনটি ঘটবে? ভাগ্যের জায়গায় দৃষ্টি দিলে সে কি করবে? আমার লগ্নে সে রাহু অবস্থান থেকে সে কি করবে? 2 নাম্বার ঘরে যখন দৃষ্টি দিয়েছে সে কোন কোন জায়গাকে দেখবে এবং কি করবে? আমাদের যে 7 নাম্বার ঘরে দৃষ্টি দিয়েছে সেটি, ও 5 নাম্বার, আগে 5 নাম্বার ঘরে দৃষ্টি দিয়েছে, এখানে কি কি করবে? আর হচ্ছে 7 নাম্বার ঘরে দৃষ্টি দিয়েছে, এটি কি কি করবে? এই কয়টা জিনিস তো আমাদের আলাদা করতে হবে, করতে হবে না? হ্যাঁ সহজ স্যার। না কিন্তু, আবার কঠিনও না। না সহজই স্যার, ঠিক আছে, বুঝতে আমি পারছি। প্রথমে থাকতে পারিনি, ধরেন তাছাড়া সুভাষবাবু পাঠিয়েছেন, ওনার কাছে বই আছে, জানতাম, কিন্তু উনি পাঠায় তাই দিকে যা হোক আপনারা আলোচনা করেছেন, কিন্তু মূল আলোচনার বিষয় হচ্ছে এই, যদি এই হয় তাহলে আমাদের সঙ্গে সঙ্গে বিবেচনায় যেতে হবে, আমাদের তো মুখস্থ থাকবে, কারণ হচ্ছে এখন আমাদের উচ্চতর ক্লাস, আমাদের সূত্রগুলো কিন্তু মুখস্থ থাকবে। তো যখনই মুখস্থ থাকবে, তখন মুখস্থ থাকলে কি আমরা টুক করে উনি এই যে লগ্ন ভাবস্থ রাহু 1 নাম্বার আগে বিচার করে যাই, 1 নাম্বারে যদি সে আঘাত দেয় তাহলে ডান কানে দিতে পারে, হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত ওই এই অংশে দিতে পারে, এই দুটি জায়গায় তো আঘাত দিতে পারে, পারে না? হ্যাঁ স্যার। যদি পারে, এটি কে ঠেকাতে পারে? ঠেকিয়েছে কে এখানে? আমরা বৃহস্পতি তো স্যার। বললে হবে না এখানে যে তার ডান কানে আঘাত খাবে আর হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত সে আঘাত খাবে, এটা বললে তো হবে না। সে আচ্ছা, এখন আঘাতটা কত বড় হবে? ডান কানটা তো যেহেতু বৃহস্পতি যেহেতু দৃষ্টি আছে, তো ডান কানটা তো রক্ষা করে নিবে। আরেকটু বলে দিই গুরুত্ব, এটি কেন। আমরা কিন্তু প্রথম 3টা ক্লাসের পরেই মানডেনে যাচ্ছি, আমাদের সিলেবাস যেভাবে সাজাইছি। তো ঠিক এই আছে। তখন কিন্তু আমাদের দরকার হবে এই 12টি রাশি, হুম। এই 12টি রাশি দিয়েই কিন্তু ওই রাষ্ট্রের 12টি রাশি, 12টি জায়গাকে চিহ্নিত করতে হবে। জায়গা চিহ্নিত করতে হবে না? হ্যাঁ স্যার। হবে। ধরে রাখেন আমাদের বাংলাদেশ, তো বাংলাদেশ যে ম্যাপটি রয়েছে ওই বাংলাদেশের মাঝখানেই তো আমাদের হরোস্কোপটা তৈরি করতে হবে, করতে হবে না? করতে হবে না? বাংলাদেশের কোন প্রান্তে কি ঘটতে পারে সেটি আমাদের বের করতে হবে না? জি। হ্যাঁ স্যার। যদি বের করতে হয় তাহলে ওই এই সূত্রকেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে, যদিও শর্ট আপনাদের একটা সূত্র দিয়ে দেওয়া হচ্ছে, সেই সূত্রটাকে অ্যাপ্লাই করতে হবে তখন সিরিয়ালে। তখন লগ্নটা ভিন্ন হয়ে যাবে, কারণ রাষ্ট্রের কোনো লগ্ন নেই, রাশি হচ্ছে লগ্ন। এইবার রাষ্ট্র যেহেতু, তাহলে সেই গ্রহ অনুযায়ী যখন আপনাদের এই সূত্রগুলো দিয়ে দেবো সেই অনুযায়ী যেতে হবে। তা সূত্রগুলো কিন্তু এইরকম সেম। তার জন্য এই 20টা ক্লাস হয়ে গেছে আমাদের, 20 আর 3 23টা ক্লাস হয়ে গেছে, কিন্তু এই জিনিসগুলো আলোচনা হয়নি। তার জন্য আজকে এই আলোচনায় আমরা গেলাম। তাহলে আমরা যদি বলি যে ডান কান বা হাঁটুর পায়ের গোড়ালিতে আঘাত লাগবে, কিন্তু বৃহস্পতি দৃষ্টি দিয়েছে, তাহলে সে বাঁচাবে না? হুম। বৃহস্পতি দৃষ্টি দিয়ে এখানে লিখেছি আমরা ডান কান, আবার কেউ লিখেছি ডান গাল, ডান কান। উল্টাপাল্টা করি। তো ওই বৃহস্পতি দৃষ্টি দিয়ে এই জায়গাটিকে যদি বাঁচিয়ে দেয় তাহলে এই জায়গাটিকে আমরা ঘিরতে পারি না? এই ডান কান আমরাকে, বৃহস্পতির মতো গ্রহ, এবার কুম্ভ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি কি এই জায়গায় আসতে হবে, মারো। মারো। তাহলে এইটা কি এই জায়গা বাঁচাবে নাকি সে ক্ষতিগ্রস্ত করবে? মারো গ্রহের দৃষ্টি, তারপর তো স্যার গুরু। ক্ষতিগ্রস্ত করবে। ক্ষতিগ্রস্ত করবে। জি। করলে ক্ষতিগ্রস্ত ক্রস দেন, এখানে ক্রস দিয়ে যান বোঝার জন্য। হ্যাঁ, এটা মানে নেগেটিভ। এইবার হচ্ছে হাঁটু থেকে পায়ের গোড়ালি, এই অংশটা, এই অংশটা কিসে বাঁচাবে নাকি ক্রস দেব? দেখেন এবার আর কেউ বলতে পারতেছি না। কথা স্যার হচ্ছে যে স্যার বৃহস্পতি যদি মারো। মানে সঠিক আনসার করে লিখতে আমরা লিখে শিখতে চাই, তাহলে স্যার বৃহস্পতি লগ্ন সাপেক্ষে পাপগ্রহ হলেও তার দৃষ্টিটা কিন্তু ভালো স্যার,
সে শুভ গ্রহের দৃষ্টি এবং সর্বোচ্চ শুভ গ্রহ তার দৃষ্টি শুভ। যতই লগ্ন সাপেক্ষে পাপগ্রহ হোক তার দৃষ্টি সর্বাবস্থায় শুভ। এখানে আরেকটা এবং নোট করে নিন, যে লগ্নে যে গ্রহ মারক থাকবে, একটা নোট, যে লগ্নে যে গ্রহ মারক থাকবে ওই গ্রহ মেরে দেবে তা কিন্তু নয়, মারক লক্ষণ আক্রান্ত হলে মারক হবে। বৃহস্পতি তো রাহুর দ্বারা আরেকবার দৃষ্টি একটু বলেন। আছে। ও লগ্ন সাপেক্ষে যে গ্রহ মারক থাকবে, যে বিশেষ করে মকর লগ্নে শনি মারক, তাহলে লক্ষণ আক্রান্ত হলে মারক হবে। মানে কোথায় থাকলে মারক হবে? রিপু ভাবে সে লগ্নে ষষ্ঠে, অষ্টমে বা দ্বাদশে থাকলে সে মারক লক্ষণ আক্রান্ত হয়। তাহলে বৃহস্পতি মারক গ্রহ, সে তো পঞ্চমে আছে, সে কি মারক লক্ষণ আক্রান্ত হয়েছে? পঞ্চম বৃহস্পতি তো শুভ। হয়নি। এই তাহলে স্যার এই বৃহস্পতি দৃষ্টিতে তার নিজের, যেহেতু আমরা একটা শিখাইছেন যে পাগলও তার নিজের ঘরটা বুঝে, তো বৃহস্পতির দৃষ্টিতে এই যে বৃহস্পতি অঙ্গগুলি তার রক্ষা করবে না স্যার? কথা হচ্ছে যে সে তো মারক লক্ষণ আক্রান্ত বৃহস্পতি না, না। লগ্ন সাপেক্ষে সে মারক, হুম। কিন্তু সে তো মারকের জায়গায় পড়েনি, সে মারক চরিত্রে নেই, সে বুধের গৃহগত আছে, বুধ তার শত্রু, শত্রু গৃহগত হয়েছে। তাহলে শত্রু গৃহগত হয়ে দুর্বল হয়েছে। ক্লাসটা একটু অনুধাবন করেন, একটু 10 মিনিট অনুধাবন করেন প্রথম যেভাবে বলি, তারপরের অংশে দেখেন মজাটা কি। তাহলে সে শত্রু ঘরগত হয়েছে, মানে কি সে দুর্বল হয়েছে, হুম। হয়েছে তো? জি। একজন উত্তর দেন, আবুল হোসেন সাহেব আপনি উত্তর দেন। জি স্যার, হয়েছে। হ্যাঁ, দুর্বল হয়েছে। জি, দুর্বল হয়েছে। রাহুর দৃষ্টি পড়ার কারণে, নবম দৃষ্টি পড়ার কারণে আবার দুর্বল হয়েছে না? জি, দুর্বল হয়েছে। তাহলে দুই দিকে দুর্বল হয়েছে। হুম। এদিকে রাহু তার মূল ত্রিকোণে, মানে সে ক্ষতি সাধন করার রূপ থেকে সে একটু শুভ রূপে আছে, আছে। আছে তো? জি। তার উপর সেই বৃহস্পতি দৃষ্টি দিয়েছে, তাহলে হুম। সে একটু শান্ত হয়েছে। জি, হয়েছে। সূর্যকে বিপরীতে, সূর্যকে রাহু গিলে ফেলে, কিন্তু সূর্য তো তার শত্রু। রবি, রবি তার শত্রু না, রাহুর শত্রু না? হুম। জি স্যার। রবি, জি। রাহু জি শত্রু স্যার। রবি মঙ্গল, ওই হুম। চন্দ্র। তাহলে রবি সে শত্রুও তো দৃষ্টি দিয়েছে, জি, তাহলে দিছে। রাহুর ক্ষিপ্রতা কমেছে। কমেছে। তাহলে রাহু এবার যে সকল জায়গায় দৃষ্টি দেবে, সে সকল জায়গার যে অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার কথা সেটি অত অনেকাংশে ক্ষতিগ্রস্ত কম হবে না, হবে। কম হবে। জি। হবে না বা কম হবে। এইবার হুম। একটু সেলে গেল, হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত একটু সেলে গেল, এটা হুম। কি মানুষের সামনে বলা যাবে? না, বলা যাবে না। যাবে না। এইবার ধরেন ডান কানে একটু কম শোনে, এটা হুম। মোবাইল ব্যবহার করার জন্য হতে পারে। ডান কানে একটু পাকেছে, হুম। কান পাকাটা বলা যায়, কান পাকাটা ক্রনিক ব্যাধির মধ্যে পড়ে, কারণ জি। বাইরের থেকে দেখা যায় না, এটা বলা যায়। হুম। তাহলে যদি কান পাকে, তাহলে কানের রোগ, এটা বলা যাবে। বৃহস্পতি দেখে, এটা দেখে এবং তার অঙ্গ, তাহলে জি। কানটা পেকেছে। তাহলে যদি বলা যায় যে তোমার কান পেকেছে, এটা এই ডান কান, সেটি মানবে। কিন্তু কানে যদি পচনশীল হতে হয়, কান যদি পাকতে হয়, জি। তাহলে কিন্তু চন্দ্রকে লাগবে, এর সাথে চন্দ্রের কানেকশন হওয়া লাগবে, না হলে তো হুম। পচনশীল হবে না। রাহু জি। চন্দ্র না হলে তো পচবে না, না পচলে তো ওই জায়গা পাকবে না। যেমন না পাকলে, পুরা না পাকলে তো টিপ দিলে পুষ বের হবে না, জি। তাহলে ওটা তরল। তরল মানে ওই পুষ চন্দ্র। ক্রিয়া তৈরি করবে চন্দ্র, চন্দ্র। চন্দ্রের জি। সাথে কোনো কানেকশন তৈরি হয়নি। তাহলে হুম। কানের মধ্যে একটু পিঁপড়ে ঢোকা বা একটু ফুসফুস করা বা একটু ওই ইয়ে ঢোকা, বিচ্ছু ঢোকা, এগুলো যদি হয়, তাহলে সেগুলো হতে পারে, জি, এগুলো সবার হতে জন্য পারে। হতে পারে। এটি তো আর বলার মতো কিছু না। না। দেখেন খুব সুন্দরভাবে অনুধাবন করলে শখটা ধরলেও অমনি কিন্তু বলে ফেলা যায়, কিন্তু ওই কয়টা জিনিস মুখস্থ থাকতে হবে। আমাদের আজকে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটেছে আমার কাছেই আসতে গিয়ে, যাই হোক, সেজন্য একটু দৌড়াদৌড়ি বেড়ে গেছিল। তো আসি এবার আমরা, যদি আসি এইবার ওই 2 নাম্বার ঘর, 2 নাম্বার ঘরেও বসে আছে শনি। শনির শত্রু আমরা জানি, কাকে জানি? রবিচন্দ্র মঙ্গল। বৃহস্পতি হুম। তো আর শনির শত্রু না। না। তাহলে শনি বৃহস্পতির গৃহগত হয়ে আছে।
এইবার কুম্ভ লগ্নের সাপেক্ষে শনি কি অবস্থানে আছে? কুম্ভ লগ্নের শনি শুভ অশুভ কিছুই নয়, কিন্তু কুম্ভ লগ্নের লগ্ন ভাবস্থ বিশেষ করে লগ্নের কুম্ভ লগ্নের ক্ষেত্রে শনির কথা কিছু বলা হয়নি, কিন্তু শনির অবস্থানগত অবস্থানে সে তার ফল দেবে। তাহলে সে ধনভাবে বসে আছে, তাহলে ধনভাবে বসে আছে, সে মকর কুম্ভ দুটোর জন্য কিন্তু পাপ লেখা হয়নি, কিন্তু এটা পাপ, লগ্নপতি হিসাবে সে পাপ। এইবার পাপ হলে কি হবে? বা সে পাপ হলো না, কোনো কিছুই হলো না, কিন্তু সে বৃহস্পতির ঘরে আছে থেকে সে দেখতেছে কোন জায়গাকে, বাম কানকে দেখতেছে, আর ডান গালকে বা ডান গালকে, আপনার মনে হয় গাল বলেছেন না কান বলেছেন, যাই হোক যেটা জি বলেছেন সেটা দেখছে। আর হচ্ছে পায়ের পাতা দেখছে মীন রাশি। তাহলে পায়ের পাতা সেখানে শনি অবস্থান করছে বৃহস্পতির গৃহে, বৃহস্পতির সঙ্গে শনির কোনরূপ কানেকশন তৈরি হয়নি, কিন্তু বৃহস্পতির ঘরে শনি, সে তো শান্ত কিছুটা হবে। রাহু শান্ত, রাহু দৃষ্টি দিয়েছে, সে তো শান্ত হবেই। তাহলে হলে যখন আমরা এই 2 নাম্বার ঘরের যে পয়েন্টগুলো বলবো, যে কান, বাম কান, ডান গাল, বা ধরুন পায়ের পাতা রাশি অনুপাতে, তাহলে শনি যদি অষ্টমপতি বা অষ্টম ভাবস্থ হতো, ষষ্ঠ ভাবস্থ হতো, তাহলে তো দুর্ঘটনার কারণ হতো। হয়তো, জি দ্বাদশ জি। ভাব হলে ওই জায়গার রোগের কারণে তার ব্যয়ের কারণ হতো, কিন্তু দ্বাদশ পতি কিন্তু সে ধনভাবে আছে, তাহলে ব্যয়টা সে করাবে। তাহলে সেটি কি রোগের জন্য করাবে না কিসের জন্য করাবে, এটি আগে দেখতে হবে। সে কি রিপু ভাব ষষ্ঠ ভাবে কি শনি দৃষ্টি দিয়েছে? দেয়নি। তাহলে এই অঙ্গের রোগগুলো কিন্তু শনি হন ওর কথা, হুম। ধনভাবের রোগগুলো হন ওর কথা, কিন্তু ষষ্ঠ ভাবে শনির কানেকশন না হওয়ার কারণে রোগ হবে না। রোগ হতে পারবে না ওই জায়গাগুলোর। নোট করেছেন যে ষষ্ঠ ভাবে, যেহেতু রোগের কারক ব্যাধির কারক ষষ্ঠ ভাব, সেই ষষ্ঠ ভাবে না হওয়ার কারণে শনির যে ব্যয় ধন ধন ক্ষয় সেটা করাবে, কিন্তু রোগের কারণে। এইগুলো যদি রোগ বলি, রোগের কারণে নয়। তাহলে কারণগুলো কি? ওই জীবিকায় যা আয় করবে ব্যয়পতি আর আয়পতি একই, সঞ্চয় হবে না, এটা বলতে পারি। এইবার তার দ্বাদশপতি, দাম্পত্য জীবন নিয়ে অশান্তি হবে, বউ তার টাকা পয়সা লুটে নেবে, এটা বলতে পারি। ধনভাবে তার দলিল করতে গিয়ে টাকা পয়সা বিনিয়োগ করলো, সিটিং বাজের খপ্পরে পড়লো, সেই সিটিং বাজের দ্বারা ক্ষতিগ্রস্ত হলো, এটা বলতে পারি। বলতে পারি না? জি, বলতে পারছি। 2 নাম্বার ঘর থেকে নতুন আত্মীয়, নতুন আত্মীয়তা করার জন্য ধরেন বিয়ে বিবাহ করব, একটানা পাত্রী দেখতে হচ্ছে 10টা, 10টা পাত্রী দেখতে 10টা পাত্রীকে বকশিশ দিতে হচ্ছে। আবার যদি পাত্রী উম, কে পাত্ররা দেখতে আসে, তাহলে 10টি মানে পাত্রপক্ষকে খাওয়াতে খাওয়াতে 3টি বিবাহের খরচ হয়ে গেছে, এটি হতে পারে নাকি? আর আর কোন ভাবে খরচ হবে? কিন্তু এই যে পাত্রী দেখাতে এসে খরচ হবে কি হবে না, যে কথা বললাম যে বিবাহের জন্য নতুন আত্মীয়তা, কিন্তু নতুন আত্মীয়তা বিবাহেরটা হবে না। কেন হবে না? সপ্তম ভাবে তো আর ওই শনি দৃষ্টি দেয়নি, দেখছেন? চতুর্থ ভাবে কি শনি দৃষ্টি দিয়েছে? দিয়েছে। তাহলে কি হবে? মিত্র, মিত্র, নতুন আত্মীয়তা, নতুন বন্ধু, নতুন প্রেম, কিন্তু বিবাহের সম্বন্ধ নয়। বুঝতে পারলাম আমরা? জি। এমনকি ব্যয় মায়ের করাইবে স্যার, শরীর, চতুর্থ ভাব মানে ধন মায়ের ব্যয় শরীর। করাইবে, নতুন আত্মীয় বন্ধু বান্ধবের দ্বারা ধন ব্যয় করাইবে। হ্যাঁ, অংশীদার দ্বারা হতে পারে, মায়ের স্বাস্থ্যের জন্য হতে পারে, গৃহে অশান্তির জন্য হতে পারে, এইগুলো হতে পারে, কিন্তু স্যার এই আর রোগের জন্য একটা হবে না। বিষয় যদি আপনার দেখতে আনি স্যার, শনি মঙ্গল পরস্পরকে দৃষ্টি দিচ্ছে স্যার। হ্যাঁ, পার্টগুলোকে কিন্তু আলাদা করে নিয়ে যেতে হবে। এই ক্লাসের পরে আপনাদের একটু গবেষণা করে পার্টগুলোকে আলাদা করতে হবে, যে কোন জায়গায় শুধু অনুধাবন করিয়ে দিতে পারবো আমি, কিন্তু পাঠ করে কিন্তু দিতে পারবো। এত পাঠ কিভাবে করবো এখানে? সে জায়গা তো নেই। এইবার দেখেন, যদি তারপরে আমরা আসছি রাহু, রাহু সপ্তমে দৃষ্টি দিল, সেটি কোথায়? ও না, সরি, পঞ্চম ভাব তো হয়ে গেল নাকি? পঞ্চম ঘর হয়েছে, পঞ্চম। আচ্ছা, এবার রাহু দিয়ে আমরা পঞ্চম ঘর হইনি, পঞ্চম ঘর দেখি। পঞ্চম ঘরে রাহুর নবম দৃষ্টি পড়েছে। তাহলে নবম ঘরে আমরা পঞ্চম ঘর থেকে যেগুলো বিচার করি,
সেখানে আমাদের কি পড়ছে, মিথুন রাশিতে থুতনি বুক থেকে বুকের খাঁচা পর্যন্ত, মানে এই এই থুতনি থেকে বুকের খাঁচা পর্যন্ত। তো সেই অংশ দেখছে আমার। আর হচ্ছে বৃহস্পতি ডান গাল দেখছে, বাম চোখ দেখছে। তাহলে এই জায়গাগুলো, এটা তো পঞ্চম ভাব, সে তো রিপুপতি না, সে তো ব্যাধিপতি না। তাহলে কি হবে, এখানে রাহু দৃষ্টি পড়েছে, বৃহস্পতি সে লগ্ন সাপেক্ষে পাপ, শত্রু গৃহে বসে দুর্বল, আগেই তো বুঝে নিলাম দুর্বল। হুম কিন্তু পিতা এবং পুত্র সন্তানকে তো আমাদের এখান থেকেই বিচার করতে হবে, হুম হবে না? হুম জ্ঞান। যদি আমরা 4 নাম্বার থেকে মা বিচার করলাম, কন্যা সন্তান বিচার করলাম, তাহলে এখানে পিতা পুত্র সন্তান বিচার করবো না? হুম যদি করি, তাহলে যদি বলতে পারি যে পিতার হচ্ছে পক্ষব্যাধি হতে পারে, হুম যদি বলি, কারণ ঠিক আছে। বুধ অষ্টম পতি, বুধের ঘরে বসে আছে, এই ঘরটা অষ্টম। একটু তাকিয়ে দেখেন, হুম দেখেছেন? অষ্টম মানে নিধন না? তাহলে হুম তার ব্যয় করাবে না? হুম আগে তাকে সুস্থ রাখতে পারে, কিন্তু পরে সে অষ্টম পতি না? হুম জি। তাহলে এই অষ্টম ভাবে শনি দৃষ্টি পড়েছে, মঙ্গল অষ্টমে বসে মাঙ্গলিক দোষ তৈরি করেছে। তাহলে তার পিতার পক্ষব্যাধি হতে পারে, বা বুকের ভিতরে কোনো ব্যাধি হতে পারে। গলা থেকে বুক পর্যন্ত, মানে থুতনির নিচে থেকে বুক পর্যন্ত। এবার গলার রোগ হতে পারে, টনসিল হতে পারে, তার সন্তানেরও, পুত্র সন্তানের হতে পারে, কিন্তু কন্যা সন্তানের নয়। কেন? সেটি অষ্টম ভাবের জন্য। চতুর্থ ভাবে কিন্তু শুক্র 4 এবং 9 নাম্বার ঘরের মালিক, কিন্তু শুক্র অবস্থান করছে কোথায়? 6 নাম্বার ঘরে। এই শুক্রের আলোচনা কিন্তু করিনি, মানে একসঙ্গে আমরা জড়াচ্ছি না, তাহলে আমাদের হুম অনুধাবন করতে কষ্ট হবে, এই জন্য করিনি, কিন্তু হুম ওখানে যাব। এখানে আপনাদের প্রশ্ন থেকে যাবে যে চতুর্থ এবং ভাগ্যপতি শুক্র যেহেতু ষষ্ঠে আছে, তাহলে এই শুক্রের রোগটা চতুর্থে, তাহলে মায়ের ক্ষেত্রে ফিমেল হওয়া ডিজিজটা হতে উচিত। পারে, জি স্যার। কন্যা সন্তানের ক্ষেত্রে তাই হতে পারে। জি। এটাকে আমরা বিবেচনায় আনতে পারি। তাহলে শুক্র ষষ্ঠ ভাবে থাকার কারণে, এবং সে চন্দ্রের গৃহে, শত্রুর গৃহে থাকার কারণে শুক্রটা তো দুর্বল হয়েছে। বুঝছেন না? শুক্রের দুটো শত্রু, একটা রবি আর চন্দ্র। হুম। সেই দুটি শত্রু সেই শত্রুর গৃহে এবং শত্রুকে সঙ্গে নিয়ে অবস্থান করছে। আর বুধ শুক্র এক গৃহে কখনোই শুভ ফল দেয় না, এটা কিন্তু বলেছি। তাহলে এরা দুইজন মারামারি করবে, কিন্তু ঘরটা তো বুধের না, শুক্র এসে মারামারি করছে বুধ আর চন্দ্রের সঙ্গে। তাহলে এই শুক্রের ব্যাধি কি চতুর্থ ঘর দেবে? সে তো ভাগ্যবতী, যাবে না। শুক্র তো শুভকারক গ্রহ, সে হুম আরো প্যাচে পড়ে গেছে, মানে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার শুক্রের যে ঔদার্য, যে ক্ষমতা, মানে রোগ দেওয়ার যে ক্ষমতা, মানে রোগের ইমিউনিটি শক্তি যে কমিয়ে দেওয়া, সেটা তো নিজের কমে গেছে, তাহলে অপরেরটা বাড়াবে কি করে? বুঝতে পারছেন জি আবুল হোসেন সাহেব? স্যার, বুঝছি। হ্যাঁ। তাহলে ওই সেই শুক্রের আলোচনা এখানে ঢুকালাম, একটু কঠিন হয়ে গেল। এবার আসি, তাহলে এইবার বৃহস্পতি ডান গালকে দেখে, আবার ধরেন বাম চোখকে দেখে, বা মিথুন রাশি বাম চোখকে দেখে, তাহলে এটি যদি হয়, তাহলে আমরা বলতে পারি এটা তার পিতার হতে পারে, বা পুত্র সন্তানের হতে পারে। তাহলে হলেও বিশেষ করে এই বৃহস্পতি আরোগ্য দেবে কিনা। রোগ সৃষ্টিকারী গ্রহ আমরা বলেছি যে চন্দ্র, ওই রোগ সৃষ্টিকারী আহ, নাকি ধুত্তরি, সরি, রোগ সৃষ্টিকারী চন্দ্র, আর রবি রোগ প্রতিরোধকারী। মুক্তিকারক হচ্ছে রবি, মুক্তিকারক রবি। তাহলে চন্দ্র তো তার সঙ্গে কানেকশন হয়নি, চন্দ্র তার নিজ গৃহে বসে আছে, ষষ্ঠ গৃহে। এখানে কি চন্দ্রের কোনো নক্ষত্র পড়েছে? পড়েনি তো, না। পড়েনি। তাহলে এটিও কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের পঞ্চম ভাবে যে রোগগুলো হবে, তার বাবার হবে, সে জায়গায়ও কিন্তু সেই রোগ সৃষ্টিকারী যে গ্রহ, সে কিন্তু আমার সঙ্গে কোনো কানেকশন, কোনো দৃষ্টিও হয়নি, বা যুক্ত। কোনো কানেকশনও নেই। সবাই বুঝতেছেন কিনা একটু ভাবে ভাবে ভাবে